হ্যালো স্টুডেন্ট, আজ আমরা পড়ব কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রজন্ম ও কম্পিউটারের বিভিন্ন ব্যবহার। সবার প্রথমে আমাদের কম্পিউটারের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেব। আমরা অনেকেই অ্যাবাকাস যন্ত্রটির নাম শুনেছি। এই অ্যাবাকাস যন্ত্রটি ব্যবহৃত হয় আজ থেকে প্রায় 3000 বছর আগে চীনে গণনার কাজে। এই অ্যাবাকাস থেকেই আধুনিক ক্যালকুলেটরের তৈরি ধারণা এসেছে বলে মনে করা হয়। এরপরে আসি আমরা নতুন যুগের কিছু ক্যালকুলেটর বা কিছু আমাদের কম্পিউটারের নাম। যেমন সবার প্রথমে একটি ইঞ্জিন তৈরি করা হয়, যে ইঞ্জিনটির নাম ছিল ডিফারেন্স ইঞ্জিন। এই ইঞ্জিনটি তৈরি করেন চার্লস ব্যাবেজ এবং সময়কাল ছিল 1820 থেকে 1830-এর দশক। এইখানে আমরা দেখতে পাচ্ছি নিচে এই একটি ডিফারেন্স ইঞ্জিনের ছবি। এরপরে এই অঙ্কের কাজ আমাদের আরও উন্নত করার জন্যে উনি আরও একটি নতুন ইঞ্জিন তৈরি করেন, যেটিকে বলা হয় অ্যানালিটিক্যাল ইঞ্জিন। নেক্সট, এবার আমরা পড়ব কম্পিউটারের প্রজন্ম। কম্পিউটারের প্রথম প্রজন্মের কম্পিউটার শুরু হয় 1845 থেকে 1855 খ্রিস্টাব্দ। ফার্স্ট এই কম্পিউটারে ব্যবহৃত হতো ভ্যাকিউম টিউব। এগুলো আকারে অনেক বড় হতো, যা যার জন্যে একটি কম্পিউটারের আকার অনেক বড় হতো। এর ফলে কম্পিউটারগুলো ধীর গতিতে কাজ করত এবং এইগুলো অনেক বড় হওয়ার জন্যে এতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হতো, যার জন্যে এগুলো প্রচুর পরিমাণে ব্যয়বহুলও ছিল। এবং যেহেতু এতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হতো, এছাড়াও এই কম্পিউটারগুলো থেকে প্রচুর পরিমাণে তাপ তৈরি হতো এবং এই তাপগুলোকে নিয়ন্ত্রণের প্রয়োজন হতো। এবার এই প্রথম প্রজন্মের কম্পিউটারে আমরা দুটো উদাহরণ দেখে নেব। এক হলো ইনিয়াক, যেটাকে পুরো কথায় বলা হয় ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। দুই, ইউনিফ্যাক, এটাকে বলা হয় ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এবার আসি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, 1956 থেকে 1963 পর্যন্ত। এইখানে ফার্স্ট ট্রানজিস্টরের প্রযুক্তি ব্যবহার করা হয়। এই কম্পিউটারগুলো প্রথম প্রজন্মের কম্পিউটারের থেকে আকারে অনেক ছোট হয়। এখানে শক্তির পরিমাণ অনেক কম লাগে, এছাড়া এখানে তাপ নিয়ন্ত্রণের পরিমাণটাও অনেক কম হয়। এখানে আমাদের একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ছবিটা সেটা হলো IBM 1401 কম্পিউটারের ছবি। তৃতীয় প্রজন্মের কম্পিউটার 1964 থেকে 1971। এইখানে প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি সার্কিট এর ব্যবহারের সূচনা হয়। এখানে অপারেটিং সিস্টেম ব্যবহারেরও সূচনা হয়। এছাড়া এখানে মাউসের ব্যবহারও লক্ষ্য করা যায়। এছাড়াও আমাদের বিভিন্ন ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, লাইট প্রিন্টার ইত্যাদি আউটপুট ডিভাইসের প্রচলন শুরু হয়। এখানে একটি কম্পিউটার দেখতে পাচ্ছি যেটার নাম IBM 370। এছাড়াও আরেকটা উদাহরণ আমাদের রয়েছে PDP-8। এবং এই নিচে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হলো একটা ইন্টিগ্রেটেড আইসি চিপ। চতুর্থ প্রজন্মের কম্পিউটার, 1971 থেকে বর্তমান যুগে যে কম্পিউটার চলছে, যে কম্পিউটার আমরা রোজ ব্যবহার করি, এগুলোই হলো চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এখানে আমরা মাইক্রো প্রসেসর প্রযুক্তি ব্যবহার করি। এখানে কম বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। এছাড়াও তথ্য সঞ্চয় করার ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বেড়ে যায় এবং এই কম্পিউটারকে আমরা সাধারণত বলে থাকি সেটা হলো পার্সোনাল কম্পিউটার। উদাহরণ হলো Apple II অ্যান্ড IBM PC। এবার আসি আমরা আমাদের পঞ্চম প্রজন্মের কম্পিউটার, যেটা আমাদের বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত চলবে। যেমন এখানে কি পঞ্চম প্রজন্মের কম্পিউটার, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে AI। আমরা অনেকেই এখনকার দিনে শুনেছি যে AI একটা খুব বড় জিনিস, যেখানে আমরা বিভিন্ন কাজ আমরা তাকে দিয়ে করাতে পারি, শুধু আমাদের কিছু তাকে ছোট ছোট ইনস্ট্রাকশন দিতে হবে। এবং এই পঞ্চম প্রজন্মের যে কম্পিউটারগুলো, সেই কম্পিউটারগুলোর নাম আছে। সেইগুলোর নাম কি? যেমন সেইগুলোকে আমরা দুটো নামে ডাকি, একটা হচ্ছে সুপার কম্পিউটার আর আরেকটাকে বলা হয় কোয়ান্টাম কম্পিউটার। এদের উদাহরণ হলো, একটা সুপার কম্পিউটার উদাহরণ হলো IBM ওয়াটসন, আর একটা কোয়ান্টাম কম্পিউটারের উদাহরণ হলো গুগল কোয়ান্টাম কম্পিউটার।
এইবারে আমরা আসি সমাজ জীবনে কম্পিউটারের ব্যবহার। আমরা দৈনন্দিন জীবনে কম্পিউটারে কি কি কাজে লাগাতে পারি, যেমন আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার জন্যে, বিভিন্ন বন্ধুর সাথে কথা বলার জন্যে, অনেক দূরে কোনো ব্যক্তি থাকা তার সাথে কথা বলার জন্যে। এছাড়া শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষা ব্যবস্থায় কম্পিউটারকে ব্যবহার করতে পারি। স্বাস্থ্য কাজেও আমরা কম্পিউটারকে ব্যবহার করতে পারি। বিভিন্ন গবেষণার ক্ষেত্রে আমরা কম্পিউটারের অনেক বেশি ভূমিকা থাকে। এছাড়াও আমরা ব্যাংকে গেলে দেখতে পাই যে সমস্ত কাজ এখন কম্পিউটারে হয়। এছাড়াও ইঞ্জিনিয়ারিং শিল্পে যেমন বিভিন্ন আঁকা, বিভিন্ন ড্রয়িং বানানো, এইগুলোর জন্যও আমরা এখন কম্পিউটারকে ব্যবহার করে থাকি। থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।